আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব উদাহরণ ৩ অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার ১৬২তে যে উদাহরণ ৩ দেওয়া রয়েছে এই উদাহরণ ৩ নিয়ে আমরা আজকে বিশ্লেষণ করব। তো প্রথমে প্রশ্নটাকে আগে পড়ে বিশ্লেষণ করে তারপরে এটির বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবে এবং ক্লাসটাকে এনজয় করবে। তো চলো শুরু করি। দেখো উদাহরণ ৩-এ বলা আছে কি, অর্পণ ট্রেডার্সের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী, কি বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ওকে, তিনটা আইটেম বলছে, একটা হলো বিশদ আয় বিবরণী, আরেকটি হলো মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে, তাহলে তিনটা আইটেম কার নামে? অর্পণ ট্রেডার্সের নামে। কত সালে? ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে। তো অর্পণ ট্রেডার্সের একটা রেওয়া মিল দেওয়া আছে। দেখো আমি শুরুতেই কিন্তু বলেছি এই ধরনের আর্থিক অবস্থার বিবরণীতে যে রেওয়া মিলটা দেওয়া থাকে সেটি কারেক্ট রেওয়া মিল দেওয়া থাকে। হ্যাঁ, এটাতে কিন্তু কোনো ভুল থাকে না। ডেবিট যেটা আছে সেটা ডেবিট নিঃসন্দেহে, যেটা ক্রেডিটে আছে সেটা নিঃসন্দেহে ক্রেডিট। তাহলে কি দেওয়া আছে? অর্পণ ট্রেডার্সের রেওয়া মিল ৩১ ডিসেম্বর ২০২৫। ওকে, কি দেওয়া আছে দেখো, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে ৩০,০০০ টাকা। তো প্রারম্ভিক মজুত পণ্য কোথায় যায় বলো তো? বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য যায়, তাই না? তারপরে ক্রয় ও বিক্রয় দেখো ৭৬,০০০ এবং ১,৫৭,০০০ ডেবিট এবং ক্রেডিটে দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে। তো এখানেও দুইটা হিসাবে দেওয়া আছে, একটা ক্রয় হিসাব ডেবিটে ৭৬,০০০ টাকা আর বিক্রয় হিসাব আমরা জানি এটা ক্রেডিটে হয়, এটা ১,৫৭,০০০ টাকা। ওকে, এরপর ডক চার্জ কিন্তু দেখো ক্রয় কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে, বিক্রয় হলো বিশদ আয় বিবরণীর প্রত্যক্ষ আয় হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, ডক চার্জ এটিও কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে, অর্থাৎ এটি প্রত্যক্ষ খরচ। ঠিক আছে, অন্যান্য প্রত্যক্ষ খরচ, নেট ক্রয়ের সাথে যে অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করা হয় সেটা ডক চার্জ। ঠিক আছে, ১০,০০০ টাকা এটা খরচ বিশদ আয় বিবরণীতে যাবে। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন মানে কি? ক্রয় পরিবহন, এটাও একটি প্রত্যক্ষ খরচ, এটিও বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। হ্যাঁ, এরপরে দেখো বহিঃপরিবহন হলে বিক্রয় পরিবহন, এটি একটি পরিচালন ব্যয়। এটা কি ব্যয়? পরিচালন ব্যয়। তাহলে বিশদ আয় বিবরণীতে এটি পরিচালন ব্যয় যাবে। কমিশন প্রাপ্তি দেখো ক্রেডিটে আছে, এটা কি? এটা একটা আয়। ঠিক আছে, আয় হলে কি হয়? বিশদ আয় বিবরণীতে যায়। বেতন এটা একটা খরচ, এটা একটা পরিচালন ব্যয়, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। বিজ্ঞাপন এটা পরিচালন ব্যয়, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। 10% বিনিয়োগ ১/১/২০২৫। দেখো এই তারিখটাও খুব গুরুত্বপূর্ণ, এই পার্সেন্টেজটাও খুব গুরুত্বপূর্ণ। 10% বিনিয়োগ মানে কি? এই যে বিনিয়োগের যে ২০,০০০ টাকা রয়েছে, এই ২০,০০০ টাকার উপর 10% করে বিনিয়োগের সুদ ধরতে হবে। আর এই তারিখটা যেটা রয়েছে সেটা দেখতে হবে যে আমি এটি কোন অর্থ বছরে করতেছি, ৩১ ডিসেম্বর ২০২৫। তাহলে এই ২০২৫-এ কত দিন ইউজ হয়েছে সেটা দেখতে হবে। দেখো এই বিনিয়োগটা নেওয়া হয়েছে ১/১/২০২৫, তার মানে কি জানুয়ারির ১ তারিখে নেওয়া হয়েছে। তাহলে জানুয়ারি ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত মোট কিন্তু ১ বছরই হয়, তার মানে কি 1 বছরেরই ইন্টারেস্ট ধরতে হবে। ঠিক আছে, এরপরে দেখো হাতে নগদ এটি একটু চলতি সম্পদ, আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। হ্যাঁ, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব দুইটা একসাথে দেওয়া আছে। তো প্রাপ্য হিসাব হলো চলতি সম্পদ, এটা ডেবিট দিকে ৩০,০০০ টাকা। প্রদেয় হিসাব আমরা জানি এটা চলতি দায় হলে ক্রেডিট দিকে হয়, তাহলে ১৯,৫০০ টাকা এটা চলতি দায় হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তো হাতে নগদ, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব এগুলো আর্থিক অবস্থার বিবরণীতে যায়। আমদানি শুল্ক এটি প্রত্যক্ষ খরচ, এটা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় যাবে। হ্যাঁ, ৭,০০০ টাকা। মণিহারি এটা পরিচালন ব্যয়, এটা পরিচালন ব্যয়, এর যা অব্যবহৃত থাকবে সেটা চলতি সম্পদ হিসেবে যাবে। হ্যাঁ, তাহলে পরিচালন ব্যয় হিসাবে আমরা ৩,০০০ টাকা দেখাবো। অফিস খরচ এটাও পরিচালন ব্যয়, বিদ্যুৎ খরচ এটাও পরিচালন ব্যয়। উত্তোলন ও মূলধন দেখো উত্তোলন, একটা জিনিস মনে রাখবা, যখন দুইটা হিসাব একসাথে দেওয়া থাকবে, প্রথমটা ডেবিটের এবং দ্বিতীয় পরেরটা ক্রেডিটের হয়। তাহলে উত্তোলন ৪০,০০০ এটা ডেবিট, এটা মালিকানা সত্ত্বে যাবে। মূলধন এটা ক্রেডিট, এটা ১,৭০,০০০ টাকা, এটাও কোথায় যাবে? মালিকানার সত্ত্বেই যাবে। তাহলে মালিকানার সত্ত্বে মূলধনের সাথে নেট লাভ যোগ করতে হয়, উত্তোলন বিয়োগ করতে হয়, তাই না? এখানে দেখো বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত দুইটা আছে। তাহলে বিক্রয় ফেরত হলো ডেবিটের অ্যামাউন্ট ৭,০০০ টাকা, তাহলে বিক্রয় থেকে বাদ দেবো। ক্রয় ফেরত হলো ক্রেডিটের অ্যামাউন্ট ৬,০০০ টাকা, তাহলে এটা ক্রয় থেকে বাদ দেবো। এরপরে দেখো
ব্যাংক জমাতিরিক্ত হলো এটি চলতি দায়, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে 30,000 টাকা। বিক্রয় কমিশন এটা অন্যান্য আয়ের মধ্যে যাবে, এটা কি বিশদ আয় বিবরণীতে যাবে। বাট্টা প্রদান যেটা সেটা হলো খরচ, অন্যান্য ব্যয় মধ্যে যাবে, ডেবিটটা 1,000 টাকা এবং বাট্টা প্রাপ্তি এটা অন্যান্য আয়, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। তো আয় এবং ব্যয় সবসময় কিন্তু বিশদ আয় বিবরণীতে যায়। আসবাবপত্র এটা স্থায়ী সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। যন্ত্রপাতি এটাও স্থায়ী সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতেই যাবে। বিনিয়োগের সুদ 800 টাকা। খেয়াল করে দেখো স্যার, এখানে বিনিয়োগ নিয়ে একটা কাহিনী আছে। এই যে 20,000 টাকা 10% কত হওয়ার কথা, একটা অ্যামাউন্ট হওয়ার কথা, বাট সেখানে বিনিয়োগের সুদ আছে কত 800 টাকা। তো কত টাকা বকেয়া আছে সেটা দেখাই দিতে হবে। তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আবার তো মনে রাখো, বিনিয়োগের সুদ এটা অন্যান্য আয়, এটা আর্থিক অবস্থা বিশদ আয় বিবরণীতে যাবে। এরপরে ব্যাংক জমাতিরিক্ত সুদ এটা অন্যান্য ব্যয়, এটা কোথায় যাবে, বিশদ আয় বিবরণীতে যাবে। তাহলে টোটাল হলো 3,84,600, এদিকে 3,84,600। তাহলে রেওয়া মিলে দুই পাশ ডেবিট ক্রেডিট মিলে গেছে। সমন্বয় কি দেওয়া আছে দেখো, মজুত পণ্য 31/12/2025 দেওয়া আছে কত 40,000 টাকা, এটা সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। অপরদিকে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের মধ্যে যাবে। আমরা জানি সমন্বয় কমপক্ষে 2টি আইটেমে যায়, 2 এর অধিকও যেতে পারে, কমপক্ষে 2টি আইটেমে যাবে, 2 জায়গায় যাবে। তাইলে একটা কোথায় গেল বিশদ আয় বিবরণীতে, আর একটা আর্থিক অবস্থার বিবরণীতে গেল। অফিস খরচ বকেয়া রয়েছে 1,000 টাকা, তাহলে অফিস খরচের সাথে যোগ করব প্রথমত বিশদ আয় বিবরণীতে। অপরদিকে বকেয়া খরচ হিসেবে চলতি দায় হিসেবে এটা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। অব্যবহৃত মণিহারি 500 টাকা, মণিহারি থেকে বাদ দিব, বিশদ আয় বিবরণীতে মণিহারি থেকে বাদ দেব, এবং অব্যবহৃত মণিহারিকে এটা চলতি সম্পদ হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। বেতন অগ্রিম পরিশোধ করা হয়েছে 4,000 টাকা, তাইলে বেতন থেকে 4,000 টাকা অগ্রিম বাদ দিয়ে দিব। অপরদিকে অগ্রিম বেতন 4,000 টাকা, এটা চলতি সম্পদ হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। তো এই 4টা সমন্বয় ছিল, আমরা 4টা সমন্বয় সম্পর্কেও ক্লিয়ার হলাম। এখন আমাদের কি কাজ করতে হবে, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, 3টে আইটেম করতে হবে। প্রথমে আমরা আর্থিক অবস্থার বিবরণী করব। তাহলে আর্থিক অবস্থার বিবরণী করার জন্য কি করব, অর্পণ ট্রেডার্সের বিশদ আয় বিবরণী 2025 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে, সরি আমি আর্থিক অবস্থা বিবরণী বারবার বলতেছিলাম। তো প্রথমে আমরা কি করব, বিশদ আয় বিবরণী করব। হ্যাঁ, কি করব, বিশদ আয় বিবরণী। তাহলে অর্পণ ট্রেডার্সের বিশদ আয় বিবরণী 2025 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, এই দুইটাতে সমাপ্ত বছরের জন্য এটা লিখতে হয়। আর আর্থিক অবস্থার বিবরণীতে শুধুমাত্র এইটুকু লিখতে হবে, 2025 সালে 31 ডিসেম্বর তারিখের জন্য। ঠিক আছে, এইটুকু লিখলেই হবে। তাইলে বিশদ আয় বিবরণীতে যেহেতু এটা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, কিভাবে বুঝলাম, কারণ পণ্য ক্রয় ও বিক্রয় এগুলো দেওয়া আছে, তাই না? তাইলে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হলে প্রথমে আমরা নেট বিক্রয় নির্ণয় করব। তো বিক্রয় দেওয়া আছে 1,57,000 টাকা প্রশ্নে, এরা মিলে। আর বিক্রয় ফেরত দেওয়া আছে কত, এই যে বিক্রয় ফেরত 7,000 টাকা। তাইলে 1,57,000 থেকে 7,000 টাকা বিক্রয় ফেরত বাদ দিলে 1,55,000 টাকা, এটা হলো নেট বিক্রয়। এরপরে নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। তো বিক্রিত পণ্যের ব্যয়ে সর্বপ্রথম যে আইটেমটি আসবে সেটি হলো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা রেওয়া মিলে দেওয়া আছে, সরাসরি বসাবো। এরপরে আসবে ক্রয় আছে 76,000 টাকা, এখান থেকে ক্রয় ফেরত বাদ দেব। ক্রয় ফেরত দেখো, ক্রয় ফেরত কোথায় আছে, এই যে ক্রয় ফেরত 6,000 টাকা রয়েছে, এই 6,000 টাকা বাদ দিব। বাদ দিলে তাহলে 76 থেকে 6 বাদ দিলে 70,000 টাকা হবে। এরপরে আন্তঃপরিবহন রেওয়া মিলে দেওয়া আছে 5,000 টাকা, ডক চার্জ রেওয়া মিলে দেওয়া আছে 10,000 টাকা, আমদানি শুল্ক রেওয়া মিলে দেওয়া আছে 7,000 টাকা। টোটাল 30,000, 70,000, 5,000, 10,000, 7,000 যোগ করলে 1,22,000 টাকা হবে টোটাল এখানে। হ্যাঁ, এটা কত হবে, 1,22,000 টাকা। এখন এখান থেকে সমপনী মজুত পণ্য 40,000 টাকা বাদ দেব। সমপনী মজুত পণ্য কোথায় পাইলাম, এই যে সমন্বয়ে পাইলাম সমপনী মজুত পণ্য। তাহলে এই 40,000 টাকা, 1,22,000 থেকে 40,000 বাদ দিলে 82,000 টাকা থাকে। এবার 1,50,000 থেকে 82,000 টাকা বাদ দিলে আমার মোট মুনাফা দাঁড়ায় কত, 68,000 টাকা। এই মোট মুনাফা থেকে আমাকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। তো পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে বহি পরিবহন আছে 8,000 টাকা, এটা বাদ দিলাম। বেতন আছে রেওয়া মিলে দেখো কত দেওয়া আছে, বেতন কোথায় কোথায়, এই যে বেতন 24,000 টাকা। সমন্বয় বলা আছে বেতন অগ্রিম পরিশোধ করা হয়েছে 4,000, তার মানে কি এই অগ্রিমটা বাদ দিতে হবে। অগ্রিম সবসময় বাদ দিব, বকেয়া সবসময় যোগ করব। তাহলে বেতন 24,000 বাদ অগ্রিম 4,000, তাহলে 24,000 থেকে 4,000 বাদ দিলে 20,000 টাকা হয়। এরপরে বিজ্ঞাপন 10,000 টাকা, সরাসরি রেওয়া মিলে দেওয়া আছে। মণিহারি
3000 টাকা রেওয়া মিলে দেওয়া ছিল, আর সমন্বয়ে বলা আছে অব্যবহৃত মণিহারি 500 টাকা। তাইলে এটা বাদ দিয়ে দিতে হবে, বাদ অব্যবহৃত। হ্যাঁ, তাইলে এটা বাদ দিলে 2500 টাকা হবে। এরপরে অফিস খরচ রেওয়া মিলে দেওয়া আছে 6000 টাকা, বাট সমন্বয়ে বলা আছে 1000 টাকা বকেয়া রয়েছে। তাহলে বকেয়া থাকলে যোগ করতে হবে, তাহলে যোগ করে দেব, যোগ বকেয়া 1000 টাকা, তাহলে কত হবে 7000 টাকা। বিদ্যুৎ খরচ সরাসরি 5000 টাকা বসাইতে হবে। তারপরে বিক্রয় কমিশন করার পরিবর্তে যে কমিশন দেওয়া হয় সেটাকে বিক্রয় কমিশন বলে। এটা পরিচালন আয়, এটা এখানে আসবে। বাট্টা প্রদান, এটা পরিচালন ব্যয়, এটাও এখানে আসবে। সরি, বিক্রয় কমিশন এটাও পরিচালন ব্যয়। হ্যাঁ, তাহলে এই সবগুলো যোগ করলে কত হবে 61500। এই 68000 থেকে 61500 বাদ দিলে 6500, এটি হলো পরিচালন মুনাফা। এর সাথে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় যোগ করব। তো অন্যান্য আয়ের মধ্যে আছে বাট্টা প্রাপ্তি। কি আছে? বাট্টা প্রাপ্তি 800 টাকা, কমিশন প্রাপ্তি কত 500 টাকা, এই দুইটা আছে। এরপরে বিনিয়োগের সুদ, দেখো এই যে আমি বলেছিলাম বিনিয়োগের সুদ এখানে দেওয়া আছে কত 800 টাকা, বাট বিনিয়োগের সুদ তো আমার হওয়ার কথা কত, আমরা একটু দেখো বিনিয়োগের সুদ হওয়ার কথা কোথায়, 10% বিনিয়োগ। এই যে 20,000 টাকা 10%, 20,000 টাকা 10% করলে কত হবে স্যার? 20,000 টাকা 10% করলে হবে 2000 টাকা। এই 2000 বিনিয়োগের সুদ হওয়ার কথা, বাট বিনিয়োগের সুদ পাইছে মাত্র 800 টাকা। তাইলে বাকি রয়েছে কত 1200 টাকা। এই 1200 টাকা বকেয়া রয়েছে। তাইলে বিনিয়োগের সুদ এটা অন্যান্য আয়, এটা কি লিখবো এখানে? বিনিয়োগের সুদ 800 যোগ প্রাপ্য সুদ, যেটা আয়ের যখন বকেয়া থাকে সেটাকে প্রাপ্য বলা হয়। প্রাপ্য সুদ 1200। কিভাবে হলো? 20,000 টাকা 10% হবে 2000 টাকা, পেয়েছো 800 টাকা, আর বাকি রয়েছে 1200 টাকা, এই জন্য 1200 টাকা দেখানো হলো। ঠিক আছে, তাহলে এই 1200 টাকা কিন্তু আর্থিক বিবরণীতেও যাবে, আর্থিক অবস্থার বিবরণীতেও যাবে। হ্যাঁ, তাহলে 2000 টাকা টোটাল আসলো। হ্যাঁ, এরপরে দেখো এটা যোগ করলে 3300 টাকা হয়। এবার 6500 থেকে 3300 বাদ দিলে সরি যোগ করতে হবে, অন্যান্য আয় তো যোগ করতে হয়, তাহলে 9800 হবে। এই 9800 থেকে অন্যান্য ব্যয়, ব্যাংক জমাতিরিক্তের সুদ রয়েছে 1000 টাকা, এটা বাদ দিতে হবে। বাদ দিলে 8800 টাকা, এটি হলো আমার নেট মুনাফা। ঠিক আছে, তাহলে নেট মুনাফা কিন্তু আমি বিশদ আয় বিবরণী থেকে বের করতে পারলাম কত 8800। এইবার আসো অর্পণ ট্রেডার্সের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। তাহলে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী কি আছে? 2025 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য কত আছে? মূলধন দেওয়া আছে 1,70,000 টাকা, এটা প্রশ্নেই দেওয়া আছে। হ্যাঁ, এরপরে নেট লাভ যোগ করতে হবে। নেট লাভ কত বের হলো বিশদ আয় বিবরণী থেকে? 8,800 টাকা। তাহলে এটা যোগ করলে কত হবে? 1,78,800 টাকা। এখান থেকে উত্তোলন বাদ দিতে হবে, রেওয়া মিলে দেওয়া আছে 40,000 টাকা। তাহলে 1,78,800 থেকে 40,000 বাদ দিলে 1,38,800 টাকা হলো। এটি নেট মালিকানা সত্ত্বে পরিবর্তন নেট মালিকানা সত্ত্ব বা সমাপনী মালিকানা সত্ত্ব। ওকে, এইবার অর্পণ ট্রেডার্সের আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। এটা কিভাবে করব? অর্পণ ট্রেডার্স আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2025 তারিখের জন্য বা 2025 পর্যন্ত লিখলেই হয়। তাইলে এটা আমরা কি করব? স্থায়ী অগ্রাধিকার ভিত্তিতে করব। প্রথমে সম্পদগুলো নেব। সম্পদগুলো কিভাবে নেব? স্থায়ী সম্পদ, তারপরে কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে হলো চলতি সম্পদ, তারপরে অলিক সম্পদ। তাইলে প্রথমে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ দুইটি রয়েছে, একটা হলো আসবাবপত্র আর একটা হলো যন্ত্রপাতি। তো আসবাবপত্র 20,000 টাকা রয়েছে, যন্ত্রপাতি রয়েছে 70,000 টাকা। এগুলো কিন্তু রেওয়া মিলে দেওয়া আছে, সরাসরি ওখান থেকে নিয়ে নিয়েছি। তাহলে দুটো যোগ করলে 90,000 মোট স্থায়ী সম্পদ হয়ে গেল। এরপর দীর্ঘমেয়াদী বিনিয়োগে রয়েছে 10% বিনিয়োগ, কত 20,000 টাকা, তাহলে এটাও চলে যাবে। এরপরে চলতি সম্পদে কি কি রয়েছে? হাতে নগদ রয়েছে 3,600 টাকা, রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে। প্রাপ্য হিসাব 30,000 টাকা, রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে। অব্যবহৃত মণিহারি 500 টাকা, এটা কোথায় পাইলাম? ওই যে সমন্বয়ে অব্যবহৃত মণিহারি 500 টাকা রয়েছে, সেটা আসবে। অগ্রিম বেতন, এটা কোথায় পাইলাম? সমন্বয়ে দেওয়া আছে, এটা পাইলাম। বিনিয়োগের প্রাপ্য সুদ, ওই যে কোথায় পাইলাম? বিশদ আয় বিবরণী 800 সাথে যে 1200 যোগ করলাম, সেই 1200, হ্যাঁ বকেয়া রয়েছে এইটা। এরপরে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা। এই কয়েকটা চলতি সম্পদ রয়েছে, যোগ করলে 79,300 টাকা হয়। তো এখানে অলিক সম্পদ নেই, তাইলে অলিক সম্পদ না থাকলে মোট স্থায়ী সম্পদ, বিনিয়োগ এবং চলতি সম্পদ যোগ করলে 1,89,300 টাকা হয়। এটি হলো মোট সম্পদ। এখন মোট সম্পদের পরে কি দায় ও মালিকানা সত্ত্ব করতে হবে আমাকে। তাইলে প্রথমে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত 1,38,800 টাকা কোত্থেকে পাবো? এই যে সমাপনী 1,38,800 টাকা, এটা সরাসরি নিয়ে নেব। হ্যাঁ, এরপরে
দীর্ঘমেয়াদী দায় কি ছিল? দীর্ঘমেয়াদী দায় হলো কোনো পার্সেন্টেজ দিয়ে ঋণপত্র থাকবে এরকম। তো এগুলো প্রশ্নে নাই, রেওয়া মিলে নাই। তাহলে চলতি দায় নিয়ে আসবো। চলতি দায়ে প্রদেয় হিসাব আছে ১৯,৫০০, সরাসরি রেওয়া মিল থেকে নিয়ে আসছি। ব্যাংক জমাতিরিক্ত এটা ৩০,০০০ টাকা, এটাও রেওয়া মিলে রয়েছে, সরাসরি নিয়ে আসলাম। অফিসের বকেয়া খরচ, এটা সমন্বয় ছিল ৫,০০০ টাকা, ১,০০০ টাকা, এটাও নিয়ে আসলাম। যোগ করলে ৫০,৫০০ টাকা হবে। তাহলে ১,৩৮,৮০০ আর ৫০,৫০০ যোগ করলে ১,৮৯,৩০০ টাকা। এটি হলো মালিকানা সত্ত্ব ও দায় এর মোট পরিমাণ। তাহলে মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব কত মিলে গেল? দেখো তো মোট সম্পদ কত? ১,৮৯,৩০০ এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব কত? ১,৮৯,৩০০। তাইলে ডেবিট মোট সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব মিলে গেল। তো এই ছিল আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, বিশদ আয় বিবরণীর স্ট্রাকচার প্লাস ৩ নাম্বার উদাহরণের সমাধান। আশা রাখি তোমরা এই ক্লাসটিকে এনজয় করেছো এবং এই ৩ নাম্বার উদাহরণের যত প্রকার কনফিউশন ছিল সব কিছু তোমরা কি করতে পেরেছো, ক্লিয়ার করতে পারছো। তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রেসপন্স করে সেটি রিপ্লাই দিয়ে রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।